বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনা মূলত একটাই, বাংলাদেশের পরিমণ্ডলে এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ নিয়ে আলোচনা বলতেই শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার বিচারের রায়, ফাঁসির রায়, এবং সেটা নিয়ে আলোচনাটা এতই হচ্ছে যে সেই গতকালকে যখন ফাঁসির রায় দেয়া হলো তখন গতকালকে অতি গোপনে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি করা হলো। আজকে সংবাদ সম্মেলন করে সেটা জানানো হলো যে চুক্তির শর্ত অনুযায়ী চুক্তির ব্যাপারগুলো ওপেন করা যাবে না, সবাইকে বলা যাবে না। যেমনটা আমরা আমেরিকার সঙ্গে চুক্তির ক্ষেত্রে সরকারকে বলতে শুনেছিলাম যে আমেরিকার সঙ্গে চুক্তি এটা, যে চুক্তি কী কী চুক্তি, বাণিজ্য চুক্তি সরকার করেছে সেটা ওপেন করা যাবে না। অর্থাৎ দুইটা ক্ষেত্রে, আমেরিকার সঙ্গে চুক্তি এবং এবারে বন্দর চুক্তি, দুইটা ক্ষেত্রে চুক্তির বিষয় গোপন রাখা, অর্থাৎ গোপন চুক্তির ব্যাপার এবং অভিযোগটা সরকারের দিকে যাচ্ছে। যখন এই সরকার এবং আমরা অনেকেই বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের ওপরে মানে এক ধরনের অভিযোগ করি যে আওয়ামী লীগ সরকার দেশ বিক্রির গোপন চুক্তি করেছে অনেক, সেটা ভারতের সঙ্গে। যদিও গত 16 মাসে দেশ বিক্রির কী কী চুক্তি করা হয়েছে, আওয়ামী লীগ কী কী চুক্তি করেছে সেরকম চুক্তি সামনে আসেনি কিংবা সামনে আনেনি সরকার। সেই কারণে আওয়ামী লীগ সমর্থকরা আবার বলেন যে আওয়ামী লীগ বিরোধী, এটা পুরোটাই প্রোপাগান্ডা। শেখ হাসিনা সেরকম কিছু করলে সরকার আগে প্রথম যে কাজটা করতো সেটা হচ্ছে ভারতের সঙ্গে দেশ বিক্রির কী কী চুক্তি আছে সেগুলো ফ্ল্যাশ করে দিত। এই যে চুক্তি, গোপন চুক্তি, বন্দর বিদেশিদের হাতে তুলে নেওয়া এবং চুক্তির তারিখটা নির্ধারণ করা, শেখ হাসিনার বিচারের দিন যেন সবাই আলোচনায় থাকে, শেখ হাসিনার বিচার নিয়ে যেন ওই ব্যাপারে কারো মনোযোগ না থাকে, এরকম একটা ব্যাপার অনেকেই বলছেন যে এই কৌশলেই সরকার ব্যাপারটা ওই দিন করেছে। এরকম আরেকটা ব্যাপার ঘটেছে, মানে এই ক্ষেত্রে হয়তো কৌশল নাও হতে পারে। শেখ হাসিনাকে কেন্দ্র করে যখন আলোচনা সর্বত্র, আলোচনার মূল সাবজেক্টটা যখন শেখ হাসিনা, তখন আমরা দেখলাম যে সরকার জুলাই যোদ্ধার যে গেজেট, সেই গেজেট থেকে 53 জনের নাম কেটে দিল। 53টা ভুয়া নাম ছিল, সেই ভুয়া নাম বাদ দেওয়ার ঘটনা ঘটলো। জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, এগুলো নিয়ে একটা ম্যাসাকার অবস্থা চলছে। কিছুদিন আগে আমরা দেখেছি সর্বশেষ 8 জনের নাম জুলাই শহীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন শহীদের তালিকা গেজেটে দাঁড়িয়েছে 836 জন, অর্থাৎ সর্বশেষ 844 জন ছিল, কিন্তু এখন দাঁড়িয়েছে 836। যদিও প্রথম আলোর প্রতিবেদনে 52 জন ভুয়া শহীদের তালিকা এখানে রয়েছে, এই ব্যাপারটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রমাণ সহ, কিন্তু প্রথম আলোর ওই রিপোর্টটাকে সরকার এখন পর্যন্ত আমলে নেয়নি। এরই মাঝে আমরা আজকে দেখছি যে 53 জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করার খবরটা কিভাবে হলো, কেন এই বাতিল করা হলো, কি বলা হচ্ছে, সরকার কি বলছে, সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধার গেজেট সংশোধন, গেজেট থেকে 53 জনের তালিকা মুক্ত করা, তালিকা থেকে বাদ দেয়া, কারণ হিসেবে বলা হচ্ছে ভুয়া নাম ছিল। তাহলে এই ভুয়া নাম করে, এই যে কয়েক দফায় সরকার শুধু বাদ দিচ্ছে, এই ভুয়া নাম করে যারা ব্যবসা করলো তাদের বিরুদ্ধে সরকার কি মানে পদক্ষেপ নেবে? এই জুলাই যুদ্ধ, জুলাই যোদ্ধা, এই পরিচয়টাকে সামনে নিয়ে ইদানিং দেখছি যা ইচ্ছা তাই করা যাচ্ছে। একটি ভিডিও, মানে এই ঘটনা বলার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। সেই ভিডিওতে একজন তরুণ, এই তরুণের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে কোন লেভেলের এই তরুণ। সেই তরুণ রমনা অঞ্চলের ডিসি মাসুদ সাহেবকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করছে, এবং ডিসি মাসুদ তাকে, এই তরুণকে, মানে এই টোকাই শ্রেণীর এই তরুণকে ডিসি মাসুদ তাকে স্যার বলতে হবে, মানে ডিসি মাসুদ যেন এই টোকাইকে স্যার বলে। স্যার কেন বলেনি? জনগণের চাকর, তার চাকর ডিসি মাসুদ, স্যার কেন বলেনি সেই জন্য সে চিৎকার চেঁচামেচি করছে। অধ্যত্ব কোন পর্যায়ে গিয়েছে পরিচয় বিক্রি করে, সেটা এই ভিডিওতে একটু দেখে নিন। ডিসি মাসুদ সে আমাকে ভাই বলে, তার কোন সূত্রে আমি ভাই লাগি? ইউ আর দ্য সার্ভেন্ট, সে আমার সার্ভেন্ট, সে আমার সেবক, আমি কেন তার ভাই লাগবো? আমি হচ্ছে এই রাষ্ট্রের ওনার, সে আমার সেবক, সে আমার কথা শুনবে। আমরা চাই ডিসি মাসুদকে অতি বিলম্বে তদন্ত করে তাকে সামরিক
দেখুন, একটা অঞ্চলের, ঢাকার একটা অঞ্চলের ডিসি মানে ডিসি পদমর্যাদার একজন মানে অফিসার, যে অফিসারের পদমর্যাদা এসপির উপরে, সেই অফিসারকে যদি আপনি এই ধরনের যাচ্ছে তাই কথা বলতে পারেন, যে ব্যক্তিটাকে গতকালকে দেখলাম যে 32 নম্বরে এই মব ঠেকাতে ব্যতিব্যস্ত হতে রীতিমতো লোকটা একেবারে পাগলের মতো হয়ে গেছে এবং আহত পর্যন্ত হয়েছেন, সারা দিন রাত মানে নিজে মাঠে থেকেছেন, একজন এসপি কিংবা তার বেশি সমমর্যাদার একজন অফিসার মাঠে থেকে যে পরিমাণ পরিশ্রম করেছেন এবং শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেই অফিসারকে যদি এই টোকাইরা বলে যে টোকাইদের সার সম্বোধন করতে হবে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই জুলাইয়ের পরিচয় বিক্রি করে এখন বাংলাদেশে কি কি হচ্ছে। এনটিভি কি বলছে, এনটিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তারা বলছে 53 জুলাই যোদ্ধার গেজেট বাতিল। কেন করা হলো? বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের 53 জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রজ্ঞাপনটা কবে জারি করা হয়েছে জানেন? গতকালকে, যেদিন শেখ হাসিনার রায় হলো। শেখ হাসিনার রায়ের দিন বন্দরের সঙ্গে চুক্তি, শেখ হাসিনার রায়ের দিন এই ব্যাপারটা যেহেতু বিতর্কের জন্ম দেবে, সেই জুলাই যোদ্ধার গেজেট বাতিলের মানে প্রজ্ঞাপন, সেটাও শেখ হাসিনার রায়ের দিন। সেই কারণেই বলছিলাম আর কি। প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 এর 11(4) ধারা এবং রুলস অফ বিজনেস 1996 GI শিডিউল 1 অ্যালোকেশন অফ বিজনেস এর ক্রমিক নম্বর 23-এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতা বলে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ জুলাই যোদ্ধা গেজেট থেকে এই 53 জনের গেজেট সরকার কর্তৃক বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। কিছুদিন আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফারুকি আজম বলেছিলেন, আগের তালিকাগুলো যাচাই বাছাই হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং পত্রপত্রিকাতেও এসেছে যে আগের তালিকাভুক্তদের কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে ছিলেন না, সেগুলো নিয়ে সরকার চিন্তিত। এর আগে গত 3রা আগস্ট শহীদদের তালিকা থেকে 8 জনের নাম বাতিল করা হয়। বর্তমানে শহীদের সংখ্যা 836 জন। তবে এবারই প্রথম জুলাই যোদ্ধার গেজেট বাতিল করার মতো পদক্ষেপ নিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সরকারি তালিকায় অতি গুরুতর মানে অতি গুরুতর আহত ক, গুরুতর আহত খ এবং আহত গ, এই 3 শ্রেণীতে তাদেরকে বিভক্ত করা হয়েছে, যার সংখ্যা এখন পর্যন্ত 13,800 জন। এই যে ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, তিনি বলছেন যে পত্রপত্রিকায় বিভিন্ন মানে রিপোর্ট আসছে, সেগুলোর ভিত্তিতে এগুলো করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে 2 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে এরই মাঝে। প্রথম আলোর যে রিপোর্ট, ভয়াবহ রিপোর্ট, যেখানে বলা হচ্ছে 52 জনের বেশি ভুয়া তালিকা রয়েছে জুলাই শহীদ গেজেটে। 836 জনের যে এখন তালিকা, সেখানে 52 জনের বেশি ভুয়া রয়েছে এবং 30 জনের বেশি, 31 জন সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, 30 অথবা 31 হবে, সেই সংখ্যাটা একটা ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে মারা গেছে। তাদেরকে ওই অঞ্চলের, ওই জেলার ডিসি তাদেরকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং তার হাস্যকর যুক্তি সেই ব্যক্তি উপস্থাপন করেছেন এভাবে যে এই ব্যক্তিরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই কারণে অন্য ক্ষেত্রে মারা গেলেও তাদের মানবিক দিক বিবেচনা করে তাদেরকে জুলাই শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে এই ব্যাপারটা নিয়ে কোন ধরনের বিজনেস হচ্ছে? এবং যে ভিডিওটা দেখালাম, যে টোকাই একটা মানে ঢাকার একটা জোনের ডিসি সম্পর্কে এই ধরনের অধ্যত্ব প্রকাশ করছে, এবং আরেকটা ভিডিও দেখাতে চাই না কারণ সেই ভিডিওতে প্রচণ্ড গালাগালি আছে। আরেক টোকাই, তিনি আইন উপদেষ্টাকে মানে ইচ্ছা মতো গালাগালি, এবং এমন কোনো বাজে গালি নেই যে সেই টোকাই আইন উপদেষ্টাকে দেয়নি, মানে উচ্চারণ অযোগ্য গালি। যদিও কোনো কোনো ইউটিউবার দেশের বিদেশে থেকে এদেরকে এই গালিগুলো, উচ্চারণ অযোগ্য এই গালিগুলো শেখায়, সেই গালিগুলো আইন উপদেষ্টাকে দিয়ে বলছেন আইন উপদেষ্টাই নাকি গতকালকে 32 নম্বরে তাদের পিটিয়েছে। এবং যারা পিটিয়েছে, এবং একজন ডাকসু নেতাকেও বলতে শুনলাম যে গতকালকে 32 নম্বরে মব যারা ঠেকিয়েছে,
যে পুলিশ সদস্যরা মব ঠেকিয়েছে তাদের বিচার করতে হবে, তাদের গারদে পড়তে হবে। তার মানে বোঝেন যে কি অবস্থা হয়েছে। মব ঠেকিয়েছে কি পুলিশ, নাকি সরকারের সিদ্ধান্তে এটা করা হয়েছে? আপনি যদি কাউকে গারদে পড়তে চান তাহলে আপনি প্রফেসর ইউনূসকে পড়েন। প্রফেসর ইউনূসের আদেশেই তো সেটা ঠেকানো হয়েছে, এবং তিনি প্রফেসর ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা বুঝেছেন যে গতকালকে 32 নম্বরে এই মবটা যদি করতে দেয়া হতো তাহলে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া পুরোটাই ভুলণ্ঠিত হয়ে যেত। সেটা বুঝেই তারা ঠেকিয়েছেন, এবং সেই ঠেকানোর ব্যাপারটাকে এই 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 মানে রাস্তার টোকাইরা যেমনভাবে গালাগালি করছে, আসিফ নজরুলকে গালাগালি করছেন, কিংবা ডিসি মাসুদকে বলছেন স্যার কেন বলছেন না, আবার ডাকসুর মহামান্য নেতারা বলছেন যে এই পুলিশদের মানে এরা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, এরা থেকে গেছে, এরা আওয়ামী লীগের দোসর বলে জুলাই যোদ্ধাদের এভাবে পিটিয়েছে। মানে খেলাটা, মানে জুলাইকে ব্যানার বানিয়ে কত ধরনের খেলা যে খেলা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা মানে যে অভিযোগটা করি আওয়ামী লীগের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাওয়া, হ্যাঁ সত্যি সত্যি তো কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে, এবং প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা আমরা শুধুমাত্র আওয়ামী লীগের আমলে না, বিএনপির আমলেও দেখেছি ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার ঘটনা। বয়স মানে মুক্তিযুদ্ধের সময় বয়স হয়তো ছিল 3 বছর 4 বছর, তার নাম মুক্তিযুদ্ধে চলে এসেছে, এরকম ব্যাপার আমরা দেখেছি। মানে আমাদের দেশে এই যে ধারা, এই ধারাটা বিক্রি করে খাওয়ার এই যে ধারাটা, এখন তো সেটা বন্ধ হওয়া উচিত। এখন যেহেতু আমরা শেখ হাসিনা সরকারকে সমালোচনা করছি, তারা বিক্রি করে খেয়েছে বলছি, তাহলে আমি কেন জুলাই বিক্রি করে খাবো? জুলাইয়ের চেতনা বিক্রি করে আমি কেন একজন উপদেষ্টাকে রাস্তায় প্রকাশ্যে মিডিয়াতে গালাগালি এবং জঘন্য অরুচিকর গালাগালি, অধ্যত্বপূর্ণ গালাগালি করব, যেগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে, অথচ মজার ব্যাপার হচ্ছে সরকার এই ক্ষেত্রে নীরব। ধরে নেওয়া যাক যে আসিফ নজরুল সম্পর্কে মানে জুলাই যোদ্ধার পরিচয়ে ওই কথা না বলে একজন সাধারণ মানুষ ওই ধরনের কথা বলল, তাহলে তার কি পিঠের চামড়া থাকবে? তাহলে তাকে কি পুলিশ রেহাই দেবে? তাহলে তাকে রিমান্ডে নিয়ে যাচ্ছে তাইভাবে মানে টর্চার করে তার 14 গোষ্ঠী উদ্ধার করা হবে না? তাহলে এদের ক্ষেত্রে করা হচ্ছে না কেন? এদেরকে কেন এই অধ্যত্বপূর্ণ কথাগুলো বলতে দেয়া হচ্ছে? সেটা একটা বড় প্রশ্ন। কারণ একজন উপদেষ্টাকে যদি আমি প্রকাশ্যে মিডিয়াতে এভাবে গালাগালি করতে পারি, একজন ডিসিকে যদি বলতে পারি যে ও আমার চাকর, ও সাহস পায় কি করে আমারে ভাই বলতে, আমাকে কেন স্যার বলে না, তখন বিবেক রুদ্ধ হয়ে যায়, তখন কণ্ঠ রোধ হয়ে যায়, তখন কিছুই বলার থাকে না, শুধুমাত্র আফসোস করা ছাড়া। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।